এই নাও 2 লাখ টাকা, প্রয়োজনে আরও দেব, কিন্তু এই কাজটায় তোমাকে সাকসেস হতেই হবে। গট ইট? মধ্যবয়স্ক লোকটি। আপনার কাজ হয়ে যাবে। আজ আসি বলেই বের হয়ে গেল 19 বছর বয়সী একটি যুবতী মেয়ে। কিছুক্ষণ আগেই নামকরা একটা বিজনেসম্যান আহাদের সাথে টাকার বিনিময়ে কাজের ব্যাপারে কথা বলছিল। কিছুক্ষণ পর, তুই যে এই ডিলটা করলি, পারবি তো? দেখ, যদি না পারিস পরে কিন্তু এই 2 লাখ টাকা আবার ফেরত দিতে হবে। মেয়েটির সমবয়সী আরেকটি মেয়ে। আমাকে পারতে হবে রে, আজ ভালো চাকরি থাকলে এই কাজ করতে হয় না, শুধু কি সুন্দর হলেই চলে, গুণও তো থাকতে হয়। এই 24 লাখ পেলে দেখি কোথাও চাকরি হয় কি না, বা দেশের বাহিরে যাওয়া যায় কি না। কাজটা কমপ্লিট হলেই বাহিরে চলে যাব ভাবছি। হ্যাঁ, এতক্ষণ যারা কথা বলছিল এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। যে মেয়েটা ডিল করে এলো ওর নাম শরণ, আর ওর বেস্ট ফ্রেন্ডের নাম কথা। শরণের জীবনে একটা ইচ্ছা, সে নিজের পায়ে দাঁড়াবে, নিজেকে সেটেল করবে। যদিও শরণ পৃথিবীতে একা, কিন্তু কয়েকটা টিউশনি করে তো তার জীবন চলবে না। তাই সে বেছে নিল কিছু টাকার বিনিময়ে একটা কাজ। যদি কাজটায় সাকসেস হয় তবে আরও টাকা পাবে শরণ, আর যদি না পারে তবে টাকা তো ফেরত দিতেই হবে, নিজের জীবনের ঝুঁকিও রয়েছে এতে। শরণ, তুই এই কাজটা করিস না, আমি তোকে লোন এনে দিব, তুই বাহিরে যাওয়ার পর না হয় সেটা শোধ করে দিস, বাট প্লিজ এই কাজ করিস না, ফর গড সেক। কথা, তুই এত টেনশন নিস না তো, বড়লোকের ছেলের পাথর মন গলিয়ে প্রেমের জালে ফেলতে হবে, এটা বড় কোনো ব্যাপার না। শরণ, প্রেমের জালে ফাঁসাতে গিয়ে যদি তোকেই ফাঁসিয়ে দেয় তখন কি হবে একবারও ভেবেছিস? কিছু টাকার জন্য নিজেকে এরকম ঝামেলায় ফেলিস না শরণ, প্লিজ। কথা, উফ, তুই ও না একটু বেশি টেনশন নিস। জীবনের কোনো সময়ে রিস্ক নেওয়াটা দরকার, সেটা যে কারণেই হোক। শরণকে সবাই স্মরণ করবে কিন্তু ফাঁদে ফেলতে পারবে না। শরণ, তুই যে কি একটা মেয়ে, কি দিয়ে তৈরি করেছে আল্লাহ তোকে কে জানে। কথা, তারপর চলে গেল ঘুমাতে। কিন্তু শরণের ঘুম এলো না। ও ভাবতে লাগল, লোকটা এত টাকার বিনিময়ে এই কাজটাই কেন দিল ওকে, আর ছেলেটাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়েই বা কি লাভ তার। ধ্যাত, এত কিছু তার ভেবে কি লাভ, প্রেমে ফাঁসানোর দরকার, ফাঁসাবো, কাহিনী শেষ। এসব ভেবেই শরণ ঘুমের ঘোরে পাড়ি দিল। এবার শরণ স্মোপরকে কিছু বলা যাক। শরণ এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। মা জন্মের সময়ই মারা যায় ওর। সৎ মায়ের কাছে কোনোরকম কষ্ট সহ্য করে ইন্টার পাশ করে অন্য শহরে এসে পড়েছে এখন। কথা আর শরণ একই সাথে থাকে। শরণের কয়েকটা টিউশনিতেই সব খরচ চলত। মেয়েটা কোমর পর্যন্ত ঘন লম্বা চুল, মায়াবী চোখ, ঠোঁটের নিচেই ছোট্ট একটা তিল, আর হাসলে মনে হয় হাসি থেকে ওর মুক্তা ঝরে। ডিম্পেল ও আছে, বলতে গেলে মাশাআল্লাহ, হাসতেই ও সবাইকে ঘায়েল করতে পারে। সকালে ক্রিং ক্রিং, শরণের ফোন। এই সকালে কে রে ভাই, আমার ঘুমটা নষ্ট করলি। ধুর, চোখ কচলিয়ে মোবাইল হাতে নিয়ে দেখল ফোনের স্ক্রিনে সেই লোকটার নাম আহাদ। রিসিভ করল। হ্যালো শরণ। আহাদ, জি বলুন আঙ্কেল। শরণ, আজ ও বিদেশ থেকে আসবে সন্ধ্যায়, তাই একটা পার্টি ডাকা হয়েছে, তুমিও পার্টিসিপেট করবে। তখন তোমায় পরিচয় করিয়ে দেব ওর সাথে, আর ভুল করেও তুমি তোমার প্লেন বলবে না ওকে। আর বাকি কথা তোমায় পার্টিতেই বলবো। তাড়াতাড়ি এসে পড়বে। এই বলেই আহাদ আহমেদ ফোন কেটে দিল। কথাগুলো শরণের কিছুটা মাথার উপর দিয়ে শু করে চলে গেল। ও আর কিছু না ভেবে বালিশের নিচে মাথা ঢুকিয়ে আবার ঘুম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেই 1 ঘন্টা ধরে ড্রেসের ঝাঁকা নিয়ে বসেই আছি। না কথা ডিসাইড করে দিতে পারছে আমি কি ড্রেস পরব, না আমি ডিসাইড করতে পারছি। মহা মুশকিলে পড়লাম রে বাবা।
গাউন নাকি শাড়ি নাকি থ্রি পিস উফ। শরণ একটা কথা বলি, তুই শাড়িই পর, অনেক সুন্দর লাগবে। বাঙালি মেয়েদের কিন্তু শাড়িতেই বেশ মানায়। আর আজ তো তোর প্রথম দিন। ছেলেটির ঘুম হারাম করার প্রথম স্টেপ কিন্তু তুই এইভাবেই শুরু করতে পারিস, আমি যা মনে করি আর কি। কথা ভুল কিছু বলিসনি। তাহলে শাড়ি চুজ করে দে তুই এখন। শরণ শাড়ি চুজ করতে করতে আরও আধ ঘন্টা লেগে গেল শাড়ি চুজ করতে করতে। শেষ পর্যন্ত শাড়ি একটা পছন্দ করতে পারলি। শরণ এমনভাবে বলছিস মনে হচ্ছে পার্টিতে তুই না আমি যাব। হাসি থামিয়ে দেখ কয়টা বাজে, রেডি হয়ে নে তাড়াতাড়ি। কথা তাই তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। তারপর তাড়াতাড়ি করে ব্লু কালারের শাড়ি পরে রেডি হয়ে নিলাম। চুল ছাড়াই রাখলাম। শাড়ি যেহেতু পরেছি তাই বেশি সাজলামও না। দুই হাতে চুড়ি, কপালে টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিল। দোস্ত তোকে সত্যি সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছে। কথা কয়েকটা কিল ঘুষি দিয়ে ওকে বের হয়ে গেলাম। বের হয়ে রিকশা নিয়ে নিলাম। আধ ঘন্টা পর সেইখানে পৌঁছালাম। গেটের ভিতর ঢোকার আগেই কেমন যেন ভয় ভয় কাজ করছিল। সবাই অচেনা, অপরিচিত জায়গায় আসলে স্বাভাবিক ভয় লাগবে। আরে শরণ এসে পড়েছ? এত লেট হলো কেন? আহাদ কারো কণ্ঠ শুনে ভয় কেটে গেল। জি রাস্তায় অনেক জ্যাম ছিল তাই একটু দেরি হয়ে গেল। শরণ আচ্ছা চলো ভিতরে চলো, পরিচয় করে দেই সবার সাথে। আহাদ আশপাশের মানুষ এমনভাবে তাকিয়ে আছে কেন মনে হয় জীবনে কখনো মেয়ে দেখেনি। এজন্য এখন অস্বস্তি লাগছে এখানে থাকতে। কিন্তু এখন অস্বস্তি লাগলেও কিছু করার নেই। আমার যে কাজটা কমপ্লিট না করা পর্যন্ত রক্ষা নেই। এসব আনমনে ভাবছিলাম আর আশপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। চারপাশ ভালো করে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মেয়েগুলো টপস আর শর্ট ড্রেস পরে এসেছে, আর কিছু মেয়ের ড্রেস দেখে মনে হচ্ছিল নাইট ড্রেসও পরে এসেছে। এজন্যই আমার শাড়ি পরা দেখে উদ্ভট চাহনি দিয়ে দেখছিল। কিন্তু আমার দুচোখ শুধু ওই ছেলেটাকে খুঁজছে যাকে আমায় প্রেমের জালে ফাঁসাতে হবে। কোথায় সেই সৌভাগ্যবান ব্যক্তি? তারপর মিস্টার আহাদ আর তার পাশে কার সাথে যেন কথা বলছে আর আমার দিকে আগাচ্ছে। ছেলেটিকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এই ছেলেকে প্রেমে ফাঁসাতে গিয়ে যদি আমি নিজেই ফেঁসে যাই কি হবে? এত কিউট আর হ্যান্ডসাম একটা ছেলে দেখে মনে হচ্ছে ভদ্র নম্র খুব। শরণ ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে আহান। আর আহান ও হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে শরণ। আহাদ HLW। আহান একটু মুচকি হেসে হায়, হাসিটা না দিলেও তো পারত, আরেকটু হলেই তো শেষ হয়ে যেতাম। মেয়েটা খুব নম্র আর ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। আমার সামনে যেন এক নীল পরী দাঁড়িয়ে আছে। চোখ, হাসি, মেয়েটার সবকিছু আমাকে ঘায়েল করে ফেলবে। আহান প্রেমে পড়ে গেলি না তো? আরে ধ্যাত, এক দেখাতেই প্রেমে পড়ে নাকি কেউ? আহান মনে মনে ভেবে নিল। তারপর কিছুক্ষণ উনার সাথে মানে আহানের সাথে কথা বললাম। ভালোই লাগলো। একটা কথা বলবো যদি মাইন্ড না করেন তো? আহান জি বলুন। শরণ আপনার হাসি কিন্তু মারাত্মক সুন্দর। প্লিজ যেখানেই যান না কেন সাবধানে হাসবেন, বিশেষ করে যখন মুচকি হাসিটা দিন। আর আপনার তিলটারও অনেক পাওয়ার, যে কাউকে ঘায়েল করতে পারবো। আহান আমি থ হয়ে রইলাম। ছেলেটির ডাকেই আবার হুঁশ আসে। কি হলো, রাগ করলেন নাকি? আহান না, শরণ খুব ইচ্ছে করছে মেয়েটার সাথে সারারাত গল্প করি। মেয়েটা সত্যি অন্যরকম একটি মেয়ে, যে কোনো ছেলেকেই পাগল করে ছাড়বে।
কিন্তু কিছুক্ষণ পর উনি এমন রিয়েক্ট করা শুরু করলেন হঠাৎ তাতে উনাকে আয়ত্তে আনা কষ্টকর হয়ে পড়ল। সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ কি এমন হলো? মাও মনে হয় ড্রিঙ্কস বেশি করেছে তাই এমন রিয়েক্ট করেছে। তুমি আর থেকো না, বাসায় চলে যাও, রাত তো হলো। আমাদের ড্রাইভার তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসবে। আহাদ: না আঙ্কেল, আমি একাই যেতে পারবো, আসি। এই বলেই যাওয়ার জন্য পা বাড়াচ্ছিলাম, তার আগেই কে যেন আমার হাতটা খপ করে ধরে ফেলে। কিছুটা ভয় পেয়ে পেছনে ঘুরে তাকাই আমি। নীলিমা, কোথায় যাচ্ছ আমায় ফেলে? আহান ড্রিঙ্কস বেশি খেলে যা হয়। কে? নীলিমা, ছাড়ুন আমার হাত। আমি শরণ। হাত এতটা টাইট করে ধরেছে যে ছাড়াতে পারছি না। আহান ও নীলিমা না, ও শরণ। তুমি চলো তো এখান থেকে, চলো। আহাদ: না চাচ্চু, ওকে তো এত সহজে যেতে দেব না। অনেক হিসেব মিলানো বাকি আছে ওর সাথে। আহান: ও আল্লাহ, এই নীলিমা ই বা কে আর কার সাথে হিসাব মিলাবে? কি ঝামেলায় পড়লাম। আল্লাহ রক্ষা করো। শরণ মনে মনে। আহান: এমন পাগলামি করো না, ছাড়ো ওকে। আহাদ: আহান আর কারো কোনো কথায় পাত্তা না দিয়ে শরণকে টানতে টানতে এক রুমের ভিতর নিয়ে এলো। আহান শরণের দিক আগাচ্ছে আর শরণ পিছাচ্ছে। শরণের মিষ্টি চেহারায় মনে হচ্ছে ভয়ের আভাস দেখা যাচ্ছে। শরণ পেছাতে পেছাতে দেয়ালে গিয়ে থেমে গেল। আহান শরণের দুই গাল হাত দিয়ে ধরে এক পলকে তাকিয়েই রইল। নীলিমা কেন আমায় এত বড় ধোঁকা দিল বল? আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম? আমার আজ ও ভালোবাসার কথা শুনলে বুক কেঁপে ওঠে। কেন তোমার ভালোবাসার জাল থেকে বেরোতে পারছি না বল নীলিমা, কেন পারছি না? আহান: ব্যাপার যা বোঝা গেল, এ বড়সড় ছ্যাঁকা খেয়েছে। কিন্তু আবার একে প্রেমের জালে ফাঁসাতে হবে কেন? ধুর, শরণ ভাবতে লাগল। আহান কথাগুলো বলেই শরণের উপর ঢলে পড়ল। শরণ পড়ে ঠিকমতো বিছানায় শুয়ে দিল। যাওয়ার আগে শরণ আহানের দিক আরেকবার তাকাল। কি নিষ্পাপ একটা চেহারা! বেচারার জন্য বড্ড মায়া হচ্ছে ওর। সে কোনো হতচ্ছাড়ি যে উনাকে ছ্যাঁকা দিল। মেয়েটার কপালেও দুঃখ আছে। রুম থেকে বের হতেই, মা তুমি ঠিক আছো তো? ও কোনো খারাপ রিয়েক্ট করেনি তো? আহাদ: না আঙ্কেল, এত টেনশন নিয়েন না। কিন্তু আজ আমাকে তো এখান থেকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে যেতেই হবে। শরণ: হ্যাঁ জানি তুমি এমনই কিছু বলবে। নীলিমা কে? নীলিমার সাথে আহানের কি সম্পর্ক তাই জানতে চাইবে তো? আহাদ: না, সেটাও জানতে চাচ্ছি না। আমি শুধু জানতে চাচ্ছি আপনি উনাকে আবারও প্রেমের জালে ফাঁসাতে চাচ্ছেন? এতে করে কি হবে? শরণ: যদিও সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার, তবুও বলুন না প্লিজ আঙ্কেল। শরণ: কি আর বলবো রে মা। নীলিমা মেয়েটা আহানকে পাথর বানিয়ে দিয়ে গিয়েছে। টাকার লোভে সম্পর্ক করেছিল মেয়েটি। মিথ্যা প্রেগন্যান্টের অভিনয় করে আহানের ঘাড়ে দোষ চাপিয়ে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ও। আহান ওর মিথ্যা প্রেগন্যান্ট অবস্থায় ও বিয়ে করতে রাজি ছিল, ঘরে আনতে চেয়েছিল। কিন্তু মেয়েটি তো আর চায়নি সেটা। টাকা নিয়েই কই উড়াল দিল কে জানে। এরপর থেকেই ও শপথ নিয়েছে ও আর কাউকে লাইফে আসতে দিবে না। আর ও তো একা, কেউ নেই ওর। আমি আছি, কিন্তু আমি বা বাঁচব কতদিন? তাই ভাবলাম প্রেমে যদি একবার ওকে ফেলে দেওয়া যায় তাহলে কাউকে ওর লাইফে আনাটা বোধহয় সহজ হতো। আহাদ কথাগুলো বলে বড় এক নিঃশ্বাস ছাড়লেন। আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, দেখবেন সে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে গিয়েছে। আজ আসি। এই বলেই শরণ বের হয়ে গেল। বাসায় যেতে যেতে শরণের প্রায় রাত 10টা বেজে গেল। বাসায় পৌঁছানোর পর, কি রে শরণ, কেমন এনজয় করলি আর এত লেট হলো কেন আসতে? কথা
এনজয় তো করলাম ভালোই, শরণ। ছেলেটার সাথে কি তোর দেখা হয়েছিল নাকি রে? কেমন দেখতে? কথা। লুক লাইক আ প্রিন্স। যে কেউ প্রেমে পড়ে যাবে এটা নিশ্চিত হয়ে বলতে পারি, শরণ। তাই নাকি? আমার তো তাহলে তাকে দেখার জন্য আর তরস সইছে না। আমাকে সুযোগ পেলে দেখা করিয়ে দিস। কথা। আচ্ছা আচ্ছা, আমি ড্রেস চেঞ্জ করে আসি, এরপর আবার গল্প করছি। শরণ এই বলেই ড্রেস চেঞ্জ করতে চলে গেল। এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করব বুঝে উঠতে পারছি না। আহাদ আহমেদ। স্যার, আমি কিছু বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন তবে। আবির। আহাদ আহমেদের বিশ্বস্ত ম্যানেজার। হুম, বল। আহাদ আহমেদ। মেয়েটাকে দেখার পর স্যার মনে হয়নি মেয়েটা খারাপ। মেয়েটার চেহারায় অদ্ভুত এক মায়া আছে যা ছোট স্যারকে মায়ার জালে ফাঁসাতে বাধ্য। আর ওই নীলিমা নাকি নীলা, ওই মেয়ে তো এই মেয়ের ধারে কাছে আসার ও যোগ্যতা নেই। এই মেয়ে যদি ছোট স্যারের লাইফে এন্ট্রি নেয় তবে স্যার আপনার আর উনাকে নিয়ে এত চিন্তা করা লাগবে না। আবির। কথাগুলো তুই ভুল বলিসনি অবশ্য। ভেবে দেখতে হবে ব্যাপারটা। আহাদ আহমেদ। পার্টিতে কি কি হলো সবকিছু খুলে বলল ও কথাকে। ছেলেটার জন্য মায়া লাগছে, বেচারা অনেক বড় ছ্যাঁকা খেয়েছে। কথা। হুম, বেশি প্রেমে হাবুডুবু খেলে যা হয় তাই হয়েছে। শরণ। হুম, চল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ি। কথা। হুম, গুড নাইট, শরণ। গুড নাইট। কথা। সকাল সকাল ঘুম ভেঙে গেল শরণের। অবশ্য কোনো কারণ ছাড়া তো আর ঘুম ভাঙেনি। এই লোকটা তো আমার জিনা মুশকিল করে ফেলবে। মাত্র 10টা বাজে সকাল, এখন ফোন দেওয়ার কোনো মানে হয়? আজব পাবলিক। এসব মনে মনে বলে শরণ ফোন আর রিসিভ করল না। কিছুক্ষণ পর আবার বেজে উঠল। এবার ও সত্যি মেজাজ খারাপ হয়ে গেল। তবুও মেজাজটা ঠান্ডা করে রিসিভ করল কল। হ্যালো, শরণ। শরণ, মা, কিছু মনে করো না, সকাল সকাল ফোন দিলাম বলে। তোমার সাথে জরুরি কথা ছিল। তুমি যদি আসতে তবে ভালো হতো। আহাদ আহমেদ। জি আঙ্কেল, আমি একটু পরই আসছি বলেই শরণ ফোন কেটে দিল। কি রে শরণ, কার ফোন সকাল সকাল? কথা। কার আবার? যে লোকের কাজ নিয়েছি। যখন ইচ্ছে তখনই ডেকে নিয়ে যাচ্ছে, নিজেকে যে তারা কিভাবে আল্লাহই জানে। শরণ। কি আর করবি, কাজটা যেহেতু নিয়েছিস সবকিছু তো শুনতেই হবে। আমি মানাও করেছিলাম, শুনলি না তো। কথা। শরণ মুড অফ করে ফ্রেশ হতে চলে গেল। উফ, এত তো মাথাটা ধরেছে। আর ধরবেই না কেন? ড্রিঙ্কস খাওয়া তো ছেড়েই দিয়েছিলাম, আবারও বন্ধুদের পাল্লায় পড়ে খেলাম, এখন সেটার খেসারত দিতে হবে। তারপর আহান আবিরকে ডাকা শুরু করে দিল। ছোট স্যার কি হয়সে ডাকছিলেন? কিছু কি লাগবে? আবির। উফ, তোমাকে না কতবার বলেছি আমাকে ছোট স্যার বলে ডাকবে না, আহান ভাই বলেই ডাকবা। আচ্ছা শোন, আমাকে একটু রং চা করে নিয়ে আসো তো, মাথাটা খুব ধরেছে। আহান। জি ছোট স্যার। না সরি আহান ভাই। আবির এই বলেই একদৌড়। আসলে আহানের চোখই এনাফ কাউকে ভয় কাবু করে ফেলতে। রেগে গেলে চোখ দুইটো যেন ভয়ঙ্কর লাল হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই শরণ আহাদ আহমেদের অফিসে পৌঁছে গেলেন। দরজায় নক করেই, মে আই কাম ইন? শরণ। ইয়েস, কাম। আহাদ আহমেদ। বসো। কিছু দরকারি কথা বলার জন্যই তোমাকে ডাকলাম। আমি আমার প্লেনটা চেঞ্জ করলাম। আহাদ আহমেদ। মানে বুঝলাম না আঙ্কেল, ক্লিয়ার করে যদি বলতেন। শরণ। আমি বলতে চাচ্ছি যে তুমি এখন থেকে আহানের বডিগার্ডের মতোই থাকবে। ওর কখন কি লাগবে, অফিসে কোথায় কি লাগবে, কোথায় যাওয়া লাগবে, সবকিছুর খেয়াল তোমাকে রাখতে হবে।
প্রেম ট্রেম এসব কিছু করা লাগবে না, শুধু তুমি ওর সাথে সাথে থাকবে। আহাদ আহমেদ: আঙ্কেল, এমনটা তো করার কোনো কথা ছিল না, আর সবসময় থাকাটাও তো পসিবল না, আমারও একটা পার্সোনাল লাইফ আছে। শরণ: আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, কিন্তু তোমাকে আমি স্যালারিটাও ওইরকমই দিব, তুমি 67 মাসের জন্য এই কাজটা করবে। না করো না প্লিজ। আহাদ আহমেদ: জি, যেভাবে বলবেন সেভাবেই হবে। শরণ: সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তোমার ডিউটি, আর স্যালারিটা তোমার যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশিই পাবে। এটা নিয়ে চিন্তা করো না। কাল 10টার মধ্যে বাসায় পৌঁছে যেও, কেমন? আহাদ আহমেদ: জি আঙ্কেল, আসি। এই বলেই অফিস থেকে বের হয়ে গেলাম। ভাবলাম কি আর হলোটা কি, ধুর। রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে এক গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় দিল আমার ড্রেসের 12টা বাজিয়ে। গাড়িটা দেখলাম অফিসের সামনে গিয়েই থামল। আমি চিল্লাতে লাগলাম, ওই বড়লোকের বেটা, কোনো দিক তাকিয়ে গাড়ি চালাস, তোর গাড়ি উইরা যাবে দেখিস যত্ত সব। আমি এই বলেই হেঁটে যেতে লাগলাম, কিন্তু পেছনে থেকে কে যেন বলে উঠল, সরি, খেয়াল করিনি আমি। ওই সরি বললেই কি সব সমস্যা সলভ হয়? আমার এই ড্রেসটার কি হবে এখন? আসছে সরি বলতে। আমি যেই মুখ ঘুরিয়ে ভেঙচি কাটতে যাব, ও মাইনি এখানে কি করছে, অদ্ভুত। আমি আর কিছু না বলেই চলে যেতে নিচ্ছিলাম, উনি আবারও বলে উঠলেন, আমার সাথে আসুন। আমি মনে মনে বললাম, আরে হারামি, আমি কেন তোর সাথে আসতে যাব? যা করার তা তো করেই ফেলেছিস, এখন তোর সাথে গিয়ে আড্ডা দিব। আমি আর তার কথা না শুনে উল্টো হাঁটা শুরু করলাম। উনি হুট করে হাত ধরে টেনে নিয়ে হাঁটা শুরু করলেন। আরে অদ্ভুত তো, ছাড়ুন হাত। উফ, কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? শরণ চিল্লিয়ে যাচ্ছে, আর আহান সেদিকে তোয়াক্কা না করে ওকে নিয়ে হেঁটেই চলেছে। শেষ পর্যন্ত এক মার্কেটের ভিতরে নিয়ে গেল আহান শরণকে। একটা টপস চুজ করে হাতে ধরিয়ে দিলেন শরণের। প্লিজ চেঞ্জ করে আসুন। শরণ আর চোখে তাকিয়ে আহানের দিকে ট্রেলার রুমে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। একটু পরেই বের হয়ে আসলো শরণ। আহানকে কোথাও দেখতে পেল না শরণ। চলে গেল শরণ বাসায়। বাসায় যাওয়ার সাথে সাথে গোসল সেরেই ঘুম দিলাম। বড় ক্লান্ত লাগছিল। অফিসে, আহান ভাই আপনাকে বড় স্যার তার কেবিনে যেতে বলেছে। আবির: আচ্ছা যাও, আসছি আমি। আহান। একটু পরেই গিয়ে আহান নক করল। চেয়ারে বসল। আহান: আমি একটা ডিসিশন নিয়েছি তোমাকে জিজ্ঞেস না করেই, তবু আমি মনে করি আমার ডিসিশনটা তুমি মেনে নিবে। আহাদ আহমেদ: জি চাচ্চু, বলো। আহান: তোমার জন্য একটা বডিগার্ড ঠিক করেছি, মানে বডিগার্ডের মতোই থাকবে, যে মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছিলাম। শরণ ও তোমার সাথে সাথে থাকবে। আহাদ আহমেদ: হোয়াট? এ কেমন ডিসিশন নিলে চাচ্চু? আমাকে কাউকে দরকার নেই। আমার বোধ বুদ্ধি হয়েছে চাচ্চু। আমি বাচ্চা না কোনো। আহান: আমার এই কথাই শেষ কথা আহান। আমি যে ডিসিশন নিয়েছি তা তোমার ভালোর জন্যই নিয়েছি, এতে তোমার খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। আহাদ আহমেদ: ছেলে সিকিউরিটি গার্ড থাকতে মেয়ে কেন রাখলা চাচ্চু? আহান: সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বলার ছিল বললাম। শরণ কাল থেকেই আসবে। ওকে তুমি সব বুঝাবে যে কি কি দরকার তোমার, কিভাবে কি করতে হবে, কেমন। এখন যাও। আহাদ আহমেদ মুডটাই খারাপ করে দিল চাচ্চু। চাচ্চুর মতো শিক্ষিত বিবেকবান মানুষ এই ডিসিশন নিল কিভাবে সেটাই আমি ভেবে পাই না। মুখ গোমরা করে আহান নিজের কেবিনে চলে গেল। আহান অনেক ভদ্র, শান্ত একটা ছেলে,
চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। বাড়তি কথা বলা একদমই পছন্দ করে না। আর দুষ্টুমি ফাইজলামি তো একদমই না। কিন্তু রেগে গেলে হয়তো ওর চেয়ে ভয়ঙ্কর কোনো মানুষই হয় না। অফিস শেষে রাত 8টায় বাড়ি ফিরে আহান। কি ঝামেলা ঘাড়ে চাপিয়ে দিল চাচ্চু। আবির, এই আবির। আহান: জি আহান ভাই, কিছু বলবেন? আবির: শোন, নিশ্চয়ই চাচ্চু তোমাকে ওই মেয়েটির ব্যাপারে বলেছে। কাল মেয়েটি আসলে আমার ব্যাপারে সব বলবা, কি হেল্প করা লাগবে, আমি কি লাইক করি কি আনলাইক করি, ডিটেইলসে সব বলবা কেমন? আহান: আচ্ছা আহান ভাই, আপনি যেভাবে বলেছেন তাই হবে। আবির: কিরে শরণ, ঘুমা, রাত 1টা বাজতে চলল, কি এত চিন্তা করছিস? কথা কালকের কথা, ইয়ার প্রথম দিন একটু ভয় করছে। শরণ: আরে ধুর, কিসের ভয়? চিন্তা করিস না, শুধু মনে সাহস রাখবি, এই আর কিছু না। ঘুমা এখন, তা না হলে সকালে আর উঠতে পারবি না। কথা গুড নাইট শরণ। গুড নাইট। কথা আহানের চোখে ও আজ ঘুম যেন কই উধাও হয়ে গিয়েছে। সে একজনের কথাই ভাবছে এখন। আর সে হল নীলিমা, যে আহানের পুরোটা মন জুড়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকার কাছে হেরে গিয়েছিল আহানের ভালোবাসা। চায় না আর ও কাউকে ওর লাইফে। কত মেয়ে ওর আশায় এখনো পথ চেয়ে আছে, তবুও কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, পাত্তা দেওয়া তো দূরে থাক। শুধু সেই দিন পার্টিতে মেয়েটিকেই ভালো লেগেছিল, অতটুকুই। এসব ভাবতে ভাবতেই ঘুমের ঘোরে চলে গেল আহান। সকাল 8টা বাজতে চলল। অ্যালার্ম বেজেই চলেছে, কিন্তু শব্দটুকু বোধহয় এখন পর্যন্ত শরণের কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। যেই শরণ অ্যালার্ম বন্ধ করতে যাবে, খাট থেকে ডিরেক্ট নিচে। এটা কি হলো, কোমর মনে হয় শেষ। শরণ তারপরও কোনো রকমে হেলতে দুলতে ওয়াশরুমে গেল শরণ। ফ্রেশ হয়ে নিল, হালকা নাস্তাও তৈরিও করে ফেলল ও। নিজের জন্য ও, আবার কথার জন্য ও। ঘড়িতে তখন 8টা 45 মতো বাজে। শরণ তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিল। এই কথা, আমি বের হচ্ছি, গেটটা লক করে নে। শরণ কথার কোনো সারা শব্দ নেই, বেভরে ঘুম। এই কথা, তুই উঠবি। গেটটা লক করে দেরে বইন। শরণ তারপরও রিল্যাক্স মুডে ঘুমাচ্ছে। কথা এরপর আর কি, শরণ কানের কাছে গিয়ে বলা শুরু করল, কত তোর আব্বু ফোন দিচ্ছে? উনি আগেও 10 বার কল দিয়েছিল। শরণ কি কস আমারে, আগে বলবি না কখন ফোন দিল? কথা শরণের কথা শুনে হুট করে উঠে বসল। তুই উঠছিলি না ঘুম থেকে, তাই এই পদ্ধতি প্রয়োগ করলাম। শরণ এটা কি তুই ঠিক করলি বল? আমি কি যে ভয় পেয়েছি তুই সেটা বুঝবি না। কথা আরে বাবা, তুই তো উঠছিলিস না। গেটটা তাহলে কে লাগাতো? আচ্ছা, এবার গেট লক করে ঘুমা, আমি যাচ্ছি। শরণ সাবধানে যাস। কথা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মনে মনে আল্লাহকে ডাকছিলাম, কি জানি লোকটা কেমন হয়। যদি খারুস টাইপের হয়, হায় আল্লাহ, আমি তো শেষ। সেদিন তো এত খারাপ মনে হলো না, কি জানি কেমন হয়। এসব ভেবেই আমার আত্মা শুকিয়ে যাচ্ছিল। প্রায় 30 মিনিট পর সেই বাড়িতে আসলাম। বাড়ি তো নয়, যেন একটা প্রাসাদ। বাড়িতে ঢুকতেই সাথে সাথে এক কাজের লোক এসে বলল, আপু আপনি এখানেই বসেন, আমি আবির স্যারকে ডেকে নিয়ে আসি। বলেই চলে গেল। আশপাশ দেখছিলাম, এরই মধ্যে কারো কণ্ঠ শুনতে পেলাম, আপনি শরণ? আবির: শরণ। আচ্ছা, তো আপনাকে আমার স্যারের ব্যাপারে বলি, যেহেতু স্যারের সাথে সাথেই আপনাকে থাকতে হবে।
স্যার খুবই চুপচাপ থাকতে পছন্দ করে। ডিসিপ্লিন অনুযায়ী চলা সেটাও পছন্দ করে। অনেক রাগী। তার কথা মতো না শুনলে কপালে দুঃখ আছে। সে যেভাবে বলবে সেভাবেই কাজ করতে হবে, একটু নড়চড় হলে আপনার অবস্থা টাইট করে দিবে। তারপর আরও লোকটা অনেক বকবক করল আহান নাকি কে তার ব্যাপারে। আমি তো পুরা মাথায় হাত দিয়ে বসেই আছি। আই থিংক এখন আমাকে এখান থেকে পালানো উচিত। এত সিরিয়াস হলে তো সমস্যা। কি হলো, কি ভাবছেন? আবির, আমি আসলে পারবো না এসব করতে। এই কথাটা বলে যেই দৌড় দিব ধাক্কা খেলাম কারো একজনের সাথে, মনে হচ্ছিল রডের সাথে ধাক্কা খেয়েছি। কি দেখে চলতে পারেন না বলেই লোকটার দিকে তাকালাম। হায় আল্লাহ, সেদিনের ছেলেটাই তো। আমি তো ক্রাশে ক্রাশিত হয়ে গেলাম। মনে হয় সকাল সকাল ব্যায়াম করতে গিয়েছিল, তাই তো মনে হচ্ছে। এসব পরেও ভাবা যাবে বলেই আবার হাঁটা শুরু করলাম। ওয়েট মিস শরণ, আহান। পেছনে থেকে কেউ যেন কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠল, এমনই ভয়েস শুনে মনে হচ্ছিল। আমি আর পেছনে ঘুরলাম না। সামনে যেই হাঁটতে যাব আবার আমার চুল ধরে মনে হচ্ছে কেউ পেছনের দিক টেনে নিচ্ছে। আ আ আমার চুল ধরে টানার সাহস কি করে হয় আপনার? আপনি শরণকে টাচ করেন, কত বড় কলিজা আপনার। হা শরণ, তুমি জানো তুমি কার মুখের উপর কথা বলছো? এনিওয়ে, আমি বাড়তি কথা বলায় কদম পছন্দ করি না। যা জিজ্ঞেস করি সেটার উত্তর দাও। দৌড়াচ্ছিলে কেন আহান? আমি ভুল করে রাক্ষসের বাড়িতে এসে পড়েছিলাম, তাই দৌড়াচ্ছিলাম। উত্তর পেয়েছেন, এবার আমি যাই। কথাটা শুনে আহানের হাসি পেলেও চুপ করে রইল। আবার যেতে যাব, আবির সামনে এসে দাঁড়াল। আপনি তো আপি এখন আর যেতে পারবেন না, মানে রাত 10টার আগে। আবির, সামনে থেকে সরুন, তা না হলে এমন কেলানি দিব না যে সারা জীবন মনে থাকবে। সরুন বলছি। ঝাড়ি দিয়ে। কি বললা আবার বলো? আহান ভ্রু কুচকিয়ে। আপনার ও কি কেলানি খাওয়ার বুঝি খুব শখ হয়েছে? কিন্তু শরণের এত টাইম নাই আপনাকে কেলানি দেওয়া। সরুন, আমি বাসায় যাব। আমি এই ঘোড়ার ডিমের জব করব না। শরণ, তুমি নাকি চাচ্চুর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলে, সেগুলা ফেরত দিয়ে তবে যাও। আহান দিল আমার উইক পয়েন্টে এলাথি। শরণ মনে মনে বলে নিল, আর হ্যাঁ, তুমি তো ডিলও করেছ নাকি? তো কিভাবে যাবা তুমি? হু আহান, এবার সত্যি ফেসে গেলাম। ধুর, ডিল করেছি তো কি হয়েছে? আমি আমার পরিবর্তে আরেকজনকে দিয়ে যাব যদি এতই দরকার হয়। বাট আমি এই জব করছি না ব্রো। শরণ, আমি শুধু তোমার সাহস দেখে অবাক হচ্ছি। আহান ভাইয়ের সামনে তুমি একমাত্র মেয়ে যে এতক্ষণ যাবৎ বকবক করেই যাচ্ছ, কপাল ভালো বলে এখনো গালে কোনো চর পড়েনি। যদি নিজের ভালো চাও তো প্লিজ চুপ করো। আবির শরণের কানে ফিসফিসিয়ে বলল। ডিল পেপারে এরকম কিছু কি লিখা ছিল এমন মনে হয় না। আর একটা কথা না বাড়িয়ে কাজের জন্য প্রিপারেশন নাও। এমনি তুমি আমার অনেক টাইম ওয়েস্ট করেছ। জাস্ট গো। আহান, কোথায় যাব? আমাকে কাজের কথা না বললে আমি কি করব বলুন? শরণ, আমার টেবিলের সামনে কিছু ফাইল আছে, নিয়ে আসো। যেভাবে আছে ঠিক সেভাবে। ওকে আহান। ওকে রাক্ষস। শরণ, হোয়াট? আহান, সরি সরি স্যার। শরণ, ফাইলগুলো ঠিকভাবেই নিয়ে আসছিল শরণ, কিন্তু যেই একবারে নিচের সিঁড়ি থেকে নামতে যাবে তখনই ঘটল অঘটন। শরণ পা পিছলে ওর হাত থেকে সব ফাইল পড়ে যায়। অবশ্য শরণ পড়েনি। আমি কি বলেছিলাম? আহান, স্যার পা পিছলে হঠাৎ এমন হয়ে গেল, আমার কি দোষ বলুন? শরণ,
এখন যাও এগুলো ঠিক করো আর হ্যাঁ আমার সাথে তুমি এখন অফিসে যাবে। আহান: ওকে স্যার। শরণ শরণ ফাইলগুলো তুলে রাখছিল কিন্তু আহান ওর পেছনে গিয়ে একটা ফাইলের কাগজ সব এলোমেলো করে ফেলে রেখে গেল। দিস ইজ আ পানিশমেন্ট মিস সং, আহান মনে মনে বলল। আমি রেডি হয়ে আসছি, এখন তুমি আমার সাথে অফিসে যাবে, বলেই আহান উপরে চলে গেল। কপাল করে একটা চাকরিও পেয়েছি, পিছে পিছে ঘুরতে হবে কিন্তু শরণ ও পাজি কম না বশ হয়েছে তো কি হয়েছে হে। আহান নিচে আসতে আসতেই এক কাজের লোকের সাথে ধাক্কা লেগে ওর ব্লেজারের উপরে কফি পড়ে গেল। শরণের মুখে এ দেখেই হাসি ফুটে উঠল। বাবা আমি তো দেখি নাই, মাফ কইরা দিও, দাও এখনই পরিষ্কার করে দিচ্ছি। কাজের লোক: না চাচা, আপনার কিছু করা লাগবে না, আমাকে দেখাশোনার জন্য মানুষ তো আছেই। আহান আহান কথাটা শরণের দিক তাকিয়েই বলল। উনি আমাকে উদ্দেশ্য করে বলেনি তো? এখন কি বলবে যে উনার ব্লেজারটা পরিষ্কার করে দিতে? শেষমেশ পিয়নের কাজও করতে হবে, কি দিন আসলো আমার, শরণ ভাবল। শরণের ভাবনাটাই ঠিক হল। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এখন কি বলে দিতে হবে ব্লেজারটা পরিষ্কার করে দাও? আহান রাগী লুকে। আবির ভাইয়া আপনি একটু পরিষ্কার করে দিন না প্লিজ, আমার তো উনার সাথে থাকার কথা, উনাকে পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমার না। শরণ: মিস শরণ তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আহান: না না, আমি করে দিচ্ছি পরিষ্কার, আপনাকে আর ধৈর্যের পরীক্ষা দিতে হবে না। শরণ: আর কথা না বাড়িয়ে পরিষ্কার করে দিতে হল। যদিও রাক্ষস অনেক লম্বা তাই কষ্ট করে হলেও পরিষ্কার করে দিল, আমতা না হলে চেহারার যে রূপ বানিয়ে রেখেছে আরেকটু হলেই বোম ব্লাস্ট হতো। পিছু পিছু তার কিছুক্ষণের মধ্যে অফিসে এসে পড়লাম। আবির আমাকে একটা কেবিন দেখিয়ে দিল। কেবিনে গিয়েই আরামসে চেয়ারে বসে পড়লাম। ভাগ্যিস কেবিন দিয়ে কিছু দেখা যায় না। আশপাশ তাকাতে গিয়ে হঠাৎ করে উপরের কোনো রদিক চোখ পড়ে। এই মিস্টার আহান অনেক চালাক। যাক গে, আমি এখন একটু রেস্ট নেই। আমি চেয়ারে বসে বসে ঝিমুচ্ছিলাম, আরেকটু হলেই ঘুমিয়ে পড়তাম, ঠিক তখন আমার আরামের ঘুমকে হারাম করার জন্য আবির এসে নক করল। মেজাজটা তখন প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। শরণ তোমাকে স্যার তার কেবিনে ডাকছে, জলদি যাও। এই বলেই আবির চলে গেল। আমিও কেবিনের দিকে যেতে লাগলাম। যেতে যেতে উনার অনেক স্টাফ আসলো আমার সাথে পরিচয় হতে। তাদের ব্যবহার দেখে আমার যেমন খুব ভালো লাগছিল আবার অবাকও লেগেছিল। ভাবলাম যেখানে অফিসের বসও এত ভয়ঙ্কর সেখানে তার স্টাফগুলো এত ভালো হয় কি করে। আমি তাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে রাক্ষসটা আমাকে ডেকেছিল। ইডিয়েট একটা, কখন আসতে বলেছি এখনো আসছে না কেন? মেয়েটা আসলেই কোনো কাজের না। আবির, এই আবির। আহান: জি আহান ভাই। আবির: দেখো তো মেয়েটা কই, এতটা কেয়ারলেস মেয়ে আমি এ জন্মে দেখিনি, তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দাও, আজ ওর একদিন কি আমার একদিন। আহান: শরণ আমি তোমাকে কখন বলেছিলাম আহান স্যারের কেবিনে যেতে? যাও এখন গিয়ে ঝাড়ি তো খাবাই, আর পানিশমেন্ট ইজ ওয়েটিং ফর ইউ। আর আপনারা প্লিজ নিজের কাজ নিজে গিয়ে করুন। আবির: আবিরের কথা শরণ গায়ে লাগাল না, তাড়াতাড়ি করে চেম্বারে চলে গেল। মে আই কাম? শরণ: রাক্ষস দেখি ফুলে একবারে বোম হয়ে আছে। আহান চুপ করে থাকায় শরণ আবার চিল্লিয়ে বলল, মে আই কাম ইন স্যার? শরণ: এখন আপনার আসার সময় হল, কিছুক্ষণ যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, আর হ্যাঁ, এটা আপনার বাসা বাড়ি বা আড্ডা দেওয়ার জায়গা না যে যখন তখন বকবক করার জন্য দাঁড়িয়ে যাবেন। নেক্সট টাইম যদি এমন হয় তাহলে। আহান: আহানের কথা কেড়ে নিয়েই শরণ বলা শুরু করে দিল,
তাহলে রেগুলেশন লেটারে সাইন করে দিয়ে দিব, তাই তো? নো ওয়ে, আপনার সব আশা গুড়ে বালি। আপনি এখান থেকে কিছু ফাইল নিয়ে চেক করে দেখুন কোথাও প্রবলেম আছে কিনা। আহান, এই ইনি কি দিয়ে তৈরি? আমায় রেগুলেশন দিবে না মানে দিতে বাধ্য। জাস্ট ওয়েট। এসব মনে মনে বলে শরণ ফাইলগুলো নিয়ে নিজের কেবিনে চলে গেল। স্যার, ফাইলগুলো তো ঠিকই ছিল, আবারও ঠিক করতে দিলেন কেন? আবির, এখন যদি এই কাজ না দিতাম তাহলে কেবিনে গিয়ে একে ঘুমন্ত অবস্থায় দেখা যেত, তাই কোনো না কোনো কাজ দিতেই হল। আহান। আবির রুম থেকে বের হওয়ার পর আহান মুচকি হাসতে লাগল। একদিনেই মেয়েটা ওর হাত থেকে পালিয়ে যেতে চাইছে, না জানি এই 6 মাসে কি করে থাকবে, তাই ভাবতে লাগল আহান। ফাইলগুলো দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তবুও শেষ হচ্ছেই না, এদিকে অনেক খিদেও পেয়েছে শরণের। শেষে আর সহ্য করতে না পেরে কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে গেল খাওয়ার জন্য। আহান ঘড়ির দিকে তাকাল। 2টা বাজতে চলল। আহান ভাবল শরণ আর ও আজ একসাথেই লাঞ্চ করবে। সেজন্য শরণের কেবিনের দিকে যেতে লাগল। কিন্তু কেবিনে গিয়ে দেখল কেবিন কেউই নেই। আহানের মাথাটা গরম হয়ে গেল। ও ওর কেবিনে যাওয়ার সময় এক স্টাফকে জিজ্ঞাসা করল কোথায় গিয়েছে ও। স্যার, উনাকে তো কিছুক্ষণ আগে অফিসের বাইরে যেতে দেখেছিলাম। আহান ও আর দেরি না করে বাইরে চলে গেল। শরণকে খুঁজতে লাগল। কিন্তু শরণ রেস্টুরেন্টে খাওয়ার সময় খেয়াল করেছিল আহানকে, তাই ওর সাথে সাথে মাথা নিচু করে ফেলল। আহান খুঁজেও আর পেল না, শেষে ও ওর কেবিনে গিয়েই লাঞ্চ কমপ্লিট করে ফেলল। আহানের যেন ইদানিং শরণকে দেখে কেমন ফিলিংস হয়। আবার যখন শরণকে ও দেখতে পায় না তখন আবার ওর মন কেমন অস্থির অস্থির লাগে। 34 দিন ধরে আহান শরণকে দৌড়ের উপর রেখেছে। বেচারি কেবিনে যাওয়ার 1-2 মিনিট পর পর আহানের ডাক এসে পড়ে। চাকরি থেকে পালানোর জন্য যে কোনো প্ল্যান করবে, সেটা করার ও সময় পায় না শরণ। একদিন শরণ আসল কেবিনে। স্যার, আপনাকে কিছু বলার ছিল। শরণ হু বলে ফেল। আহান ল্যাপটপে কাজ করছিল আর শরণের উত্তর দিচ্ছিল। স্যার, আমার না বিয়ে ঠিক হয়ে গিয়েছে। শরণ এর চেয়ে আর ভালো কোনো আইডিয়া পেলাম না। আহান স্যার, সরি। কথাটা শুনে আহানের বুকে মোচড় দিয়ে উঠল। ও ল্যাপটপ থেকে মাথা তুলে ওর দিকে তাকাল। কি বললে? আহান উহু স্যার, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার হাজবেন্ড আমাকে জব করতে দিবে না, তাই রেগুলেশন লেটারটা নিয়ে এসেছি, যদি সাইন করে দিতেন। শরণ ওকে সাইন করব, তবে কাল সকালে তোমার হাজবেন্ডকে নিয়ে আসবে অফিসে, তখনই সাইন করে দিব। আহান আহানের কথা শুনে শরণের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। স্যার, উনাকে এনে কি করব? উনি তো আর জব করে না। শরণ সে আসলেই সাইন হবে, তা না হলে সাইন হবে না। আহান কথাটা বলেই আহান কেবিনের বাইরে চলে গেল। আর শরণ থ মেরেই দাঁড়িয়ে রইল। শরণ, কি হয়েছে কি তোর? এতটা ডিপ্রেসড লাগছে কেন? তোকে কি হয়েছে বল। কথা ইয়ার কি করব আমি এখন? আমি তো নিজের জালে নিজেই ফেসে গিয়েছি। স্মিরন আচ্ছা, তুই না বললে কিভাবে বুঝবো বলতো? কথা আমাকে একটা জামাই খুঁজে দে প্লিজ। শরণ কি কি বলিস এসব? মাথা কি তোর আছে নাকি পুরাই গেছে? কথা আরে সারা জীবনের জন্য কি জামাই চেয়েছি নাকি ভাড়াটে জামাই? মানে একদিনের জন্য শুধু জামাই হতে হবে? পারবি ম্যানেজ করে দিতে প্লিজ? এতটুক হেল্প কর দোস্ত। শরণ তুই পুরো কাহিনীটা বল আগে, আমি কিছুই বুঝতে পারছি না। কথা তারপর শরণ পুরো ঘটনাটা কথাকে বলল। জানি সেই কয়দিনে রাক্ষসটা আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে। শরণ এখানে আসো। শরণ ওটা নাও।
শরণ কফি বানাও। শরণ এটা করবে না, সারাদিন অর্ডারের উপরে রাখে, আর বড় স্যারের সামনে এমন ভাব দেখায় যেন উনি আমাকে দিয়ে কোনো কাজই করাই না। শরণ, তুই এত পেইন নিস না তো, দেখি আমি কি করতে পারি। শালা আসলেই একটা রাক্ষস, কিন্তু আমি আরও একটা কথা ভাবছি। কথা? কি ভাবছিস তুই? শরণ, উনি হয়তো তোকে চোখে চোখে হারায়, হয়তো তোকে উনার ভালো লাগে, হয়তো তোর প্রতি উনার ফিলিংস আছে, বাট ফিলিংসটা হয়তো সুপ্ত অবস্থায় আছে, জাগ্রত হয়নি, তাই হয়তো তোকে বলতেও পারছে না তার মনের কথা। এমন তো হয় ই বসের সাথে তার স্টাফের সাথে প্রেম, আর সেখানে তুই তো তার সিকিউরিটি গার্ড। কথা? কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা আচ্ছা, আমি তোর জন্য জামাই ঠিক করছি, একটু টাইম দে। এই বলেই দৌড় দিল আমতা, না হলে শরণ যা রেগে গিয়েছিল আমাকে জ্যান্ত গিলে খেত। চাচ্চু, শরণকে দুপুরের পর দেখতে পেলাম না তো। ও কি তোমাকে বলে গিয়েছিল? আহান, হ্যাঁ, মেয়েটা নাকি অসুস্থ, তাই আমাকে বলে চলে গিয়েছে। আহাদ, অসুস্থটা ছিল একটা বাহানা, কাজ থেকে ফাঁকি কিভাবে দেওয়া যায় সেটাই ভাবে আহান। আহা, মানুষ অসুস্থ হতেই পারে, তুই ও না একটু বেশি সিরিয়াস। আহাদ, কিসের জন্য যে অসুস্থ হয়েছে তা আমার জানা আছে, বিয়ে ঠিক হয়েছে, তাই না বিয়ে করার মজা এবার বুঝবে। আহানের সাথে চালাকি, আহান মনে মনে বলল। পরের দিন সকাল 10টা, কেবিনের দরজায় নক করার শব্দ শুনতে পেল আহান। মে আই কাম ইন স্যার? শরণ, ইয়েস, কাম। আহান, আহান দেখতে পেল শরণের পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছে, স্টাইলিশ দেখতে। আহান ছেলেটাকে একবার দেখে বসতে বলল। স্যার, এবার তো আর প্রবলেম নেই, সাইন করে দিন প্লিজ। শরণ, তুমি তো তোমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় ও করিয়ে দিল না, সাইন করার এত তাড়া কিসের? আহান, ও হ্যাঁ, ওর নাম মাহির, ও বাইরে থাকে, আর মাহির উনি হচ্ছে আহান স্যার, যার কথা বলেছিলাম তোকে। শরণ, স্যার সাইনটা করে দিন প্লিজ। মাহির, শরণ তুমি বাইরে যাও, আমি উনার সাথে কথা বলছি। আহান, জি স্যার। আহান, মাহির শরণের দিক তাকালো, বেচারা খুব নার্ভাস হয়ে যাচ্ছে। শরণ বের হয়েই কেবিন থেকে মেসেজ দিল, তুই যদি কোনো গণ্ডগোল করিস না, কপালে তোর খারাপই আছে, সো বি কেয়ারফুল। একটু পর মাহির বের হয়ে গেল। কি রে মাহির, তোর এই অবস্থা কেন? মুখ চোখের কি অবস্থা করে রেখেছিস, বল না কি হয়েছে? শরণ, দোস্ত মাফ করে দিস আমায়, আমি অভিনয় তো ঠিকই চালিয়েছিলাম, কিন্তু শালা বহুত চালাক। তুই যা ভেতরে সব বুঝবি। বাই। মাহির বলেই চলে গেল। কি কপাল নিয়েই না জন্মেছি, যার পিচ ছাড়াতে চাই ছাড়ার কোনো নামই নাই। আল্লাহ মাবুদ। স্যার আসব। শরণ, তুমি কি মনে করো তুমি চালাকি করতে পারো? তোমার চালাকি কেউ বুঝবে না। আহান, শরণ, তোমার তো কোনো আইডিয়াই নেই এই ভুলের জন্য কি পানিশমেন্ট পেতে পারো। আর হ্যাঁ, তোমার এই ফালতু আইডিয়া কাল রাতেই জেনে গিয়েছিলাম, ফোনটা চেক করে দেখো, তোমার ফোনটা ট্রেক করে রেখেছি। আহান, আপনি কি আর পানিশমেন্ট দিবেন? আমি গিয়ে বড় স্যারকে বলে আপনার পানিশমেন্টের ব্যবস্থা করছি। ওয়েট। শরণ, মেয়েটার জিদ আছে, মোচকাবে তবুও ভাঙবে না। কেবিনের দরজাটা খুলতে যাব তার আগেই মনে হলো কেউ আমার হাত ধরেছে পেছনে থেকে। ঘুরে তাকিয়ে দেখি উনি আমার হাত ধরে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। কি হলো, হাতটা ছাড়ুন। বড় স্যারের কথা বললাম বলে ভয় পেয়ে গেলেন নাকি? শরণ, উনি একটু একটু করে হাত টান দিয়ে তার কাছে টানতে লাগলো, আর আমি ভিতরে তো এসব দেখে ভয় শেষ। আমি কিন্তু চিৎকার দিব, হাতটা ছেড়ে দিন ভালোয় ভালোয়। শরণ, এটা বলার পর উনি এক হেঁচকা টান দিয়ে উনার খুব কাছে টেনে আনলেন, আর মুখে শয়তানি হাসি। আপনার মতলবটা কি? ছাড়ুন। যদি না ছাড়েন তবে কিন্তু। শরণ, তবে কি?
তুমি কি আহান আহমেদকে ভয় দেখানোর চেষ্টা করছো? তুমিই একমাত্র মেয়ে যে এখনো আহানকে দেখে ভয় পাওনি। কিন্তু চেহারায় এখন এত ঘাম দেখা যাচ্ছে কেন? শরণ তো কাউকে ভয় পায় না, তবে ভয়টা কিসের? আহান যদি জায়গা মতো লাথি দিয়ে পাঞ্চার করে দেই না, তবে শরণ কি সেটা বুঝবেন? খাটাস শরণ মনে মনে। উনি আমাকে আবারও বর্ষর এক শকর দিলেন। কপালে গালে কিস দিয়ে বসলেন, হাতের তালুতে ও একটা কিস করলেন। আমি সেদিনের মতো থ হয়ে গেলাম। কথা যা বলল সেদিনটাই কি সত্যি হয়ে গেল নাকি? না না, তা কি করে হয়? আমি জব করতে এসেছিলাম, প্রেম করতে না। উনাকে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উনি টাল সামলাতে না পেরে টেবিল ধরে ফেললেন। আমরা জব করি বলে কি আমরা কি মানুষ না? আমাদের কি সম্মান নেই? আপনি আমাকে কি মনে করেন বলেন তো? আমি লেটারটা বড় স্যারকে দিয়ে চলে যাব। আপনার যা খুশি করতে পারেন, এই বলে শরণ বের হয়ে চলে গেল। আর আহান ওর দিকে তাকিয়ে রেগে ফুঁসতে লাগল। আর একটু ওয়েট করলেই তো আহান ওর মনের কথা বলে দিত, কিন্তু সেটা আর হলো কই? জোরে এক টেবিলের উপর ঘুষি দিল। আজ যা কথা বলল শরণ, আহানের অনেকটাই খারাপ লেগেছে, ইনসাল্ট ফিল হচ্ছে। টেবিলের উপরেই রিং ছিল। ভেবেছিল প্রপোজ করেই রিংটা পরিয়ে দিবে, কিন্তু সব আশা জলে ফেলে দিল মেয়েটা। আমিও ছাড়ার পাত্র নই শরণ, তোমাকে আমার করেই ছাড়ব। তুমি ছাড়া আমার জীবন কখনোই যে পূর্ণতা পাবে না। তুমি ভালোবাসো না বাসো, তুমি আহানেরই হবে। আহাদ স্যারের কেবিনে? না স্যার, কোনোভাবেই জবটা করা আমার পক্ষে সম্ভব না। আমার জবের আগে আমার সম্মান বেশি, যা টাকা দিয়েই কেনা যায় না বা ফিরেও পাওয়া যায় না। শরণ মা, সমস্যাটা বুঝতে পারছি তোমার। ঠিক আছে, তুমি কিছুদিনের জন্য ছুটি নিয়ে ঘুরে এসো, আমি এদিকে ওকে ঠিক করছি। ছেলেটা ও বড্ড পাজি, তুমি তবুও জবটা ছেড়ো না মা। আহাদ ঠিক আছে আঙ্কেল, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। শরণ বলো মা। আহাদ স্যার, আমার মনে হয় উনাকে বিয়ে করানো উচিত, তবে হয়তো উনি কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। ভেবে চিনতে দেখেন আঙ্কেল, আমি আসি। শরণ আর ও যদি তোমাকে আবারও ডিস্টার্ব করার চেষ্টা করে আমাকে আগে জানাবে, কেমন? আহাদ আহমেদ জি আঙ্কেল। শরণ এই বলেই বের হয়ে গেলাম কেবিন থেকে, আর ভাবলাম যাক, কিছুদিনের জন্য হলেও তো রাক্ষসের থেকে দূরে তো থাকতে পারব। আর এতদিনে যদি বিয়েটা ও হয়ে যায় তবে আরও ভালো হবে। আহান, তোমার বিয়ের চিন্তা ভাবনা শুরু করেছি, যে কোনো সময় বিয়ে ঠিক হয়ে যেতেও পারে। আহাদ আহমেদ আমি শরণকে বিয়ে করব চাচ্ছু, ওকে আমি ভালোবাসি। আহান আহান আবেগ দিয়ে কিছু হয় না। আর শরণ কি তোমার প্রস্তাবে রাজি? মনে তো হয় না। যেটা সম্ভব না সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আহাদ আহমেদ বাসায় ফেরার পর, কিরে শরণ, আজ তোকে কেমন খুশি খুশি লাগছে? কথা স্যার, আমাকে কিছুদিনের ছুটি দিয়েছে আর স্যালারিওটা পেয়েছি, এখন বাইরে কোথাও ঘুরে আসব। তুই কিন্তু যাবি আমার সাথে? শরণ যাব না মানে 100% যাব। এখন ডিসাইড কর কোথায় যাবি। আর হ্যাঁ, তুই যে কিছুদিনের ছুটিতে আছিস সেটা আহান স্যার কি জানে? কথা ধুর, উনার জানা আর না জানায় কি হবে বলতো? উনাকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি বল? উনি আজ যা করলেন। শরণ কি করল আবার? কথা সেসব তোকে পরে বলবো নে, এখন ভাবতে থাক কোথায় শান্তিমত ঘোরা যাবে। আমিও ভাবতে থাকি। শরণ কথা কেবিনে বসে ভাবছে আহান। কি নেশা গ্রাস করল ওকে? যে দুদিন আগেও নীলিমাকে নিয়ে ভেবেছে, সে এখন শরণকে নিয়ে ভাবছে। এটা কি সত্যিই আবেগ, না ভালোলাগা, না ভালোবাসা? কিছুই বুঝে উঠতে পারছে না আহান। কিন্তু আহানের মন বলছে ও সত্যিই ভালোবেসে ফেলেছে শরণকে। শরণ ওর লাইফে আসার পর নীলিমাকে নিয়ে তো ভাবেই না,
এমনকি যে ছেলে সারাক্ষণ মুখ গোমরা করে রাখত সে এখন অনেকটাই হাসিখুশি থাকে শুধুমাত্র শরণের কারণে। অফিসে শরণ এমন কাজ করে বসত যে আহান না হেসে পারত না। আর শরণ ও খুব বাচ্চাদের মতো বিহেভ করত। অল্পতেই খুব রেগে যেত। যেমন, শরণ কফিটা নিয়ে আসো। আহান, নিন আপনার কফি। শরণ কফি খেয়ে বলল, এটা কি কফি নাকি জুস? এত ঠান্ডা কেন? আহান, আপনি কি মানুষ নাকি রোবট? হাত দিয়ে দেখলেই তো বোঝা যায় কত গরম আর আপনি বলছেন ঠান্ডা। শরণ, ঠান্ডাকে ঠান্ডা বলবো না তো কি বলবো? যাও আবার কফি বানিয়ে নিয়ে আসো। আহান, শরণ রাগী লুকে আহানের দিক তাকিয়ে চলে গেল। ততক্ষণে আহান ফ্লাক্স কফিগুলো রেখে দিল। শরণের এই রাগটা দেখতে বেশ ভালোই লাগে আহানের। কিছুক্ষণ পর শরণ কফি নিয়ে আবার আসলো। নিন কফি, এখন মনে হয় না আপনার খেতে এটা কোনো প্রবলেম হবে। শরণ, খেলেই বোঝা যাবে এই বলেই আহান কফিতে চুমুক দিল। কফিতে চুমুক দিয়ে রাগী চোখে তাকালো আহান শরণের দিকে। আবার কি ভুল হলো স্যার? শরণ, এত তিতা লাগছে কেন? মনে হচ্ছে কল্লার জুস বানিয়ে এনেছ। আহান, স্যার তাহলে এখন আমি কি করতে পারি বলেন? শরণ, কফিটা তুমি খেয়ে ফেলো। আহান, কি, আপনার খাওয়া আমি খাবো? ইয়াক। শরণ, তুমি কি নিজে খেয়ে নিবে নাকি আমার আসতে হবে? আহান, না আপনার আশা লাগবে না। এই বলেই দরজা খুলে শরণ এক দৌড়ে চলে গেল। শরণের অবস্থা দেখে আহানের তো হাসি থামতেই চাচ্ছিল না। শরণকে রাগানো যেন আহানের একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আরও একদিনের ঘটনা। শরণ ফাইল দিতে এসেছিল আহানের কেবিনে। আহানকে যেই ফাইল দিতে যাবে, আহান ওর হাত ধরে ফেলে। কি করছো কি শরণ? হাত ছাড়ো বলছি। আহান, ধরল কে হাত আর দোষ পড়ল কার? মানে, কি স্যার? আপনিই তো ধরেছেন। শরণ, আমি কি তাহলে মিথ্যা বলছি? হাতটা ছেড়ে দাও, কোনো ধরনের অসভ্যতা এসব। আহান, এবার শরণের খুব রাগ উঠে গেল। হাতে দিয়ে বসল এক কামড়। আহান কিছু বলল না, কিন্তু হঠাৎ কামড় দেওয়ায় ছেড়ে দেয় হাতটা, আর মুচকি হাসে আহান। আহানের হাসি দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আহানের দিকে শরণ। ভাবতে থাকে আহানের হয়তো 21টা মাথার তার ছিঁড়া আছে। কারো ডাকে আহানের ভাবনার ছেদ ঘটে। আহান ভাই, বাসায় যাওয়ার তো সময় হয়ে পড়ল। আসুন। আবির, তুমি কেন? এখন তো শরণ থাকার কথা এখানে। ও কই? আহান, তা তো জানি না আহান ভাই। আবির, ঠিক আছে যাও তুমি, আসছি। মেয়েটা কেন যে এত দূরে দূরে থাকতে চায় আমার কাছ থেকে সেটাই বুঝে উঠতে পারি না। আহান ড্রাইভ করছে আর ভাবছে শরণ আজ আসলো না কেন? কোথায় গেল ও? সত্যিই আবার চলে গেল না তো? এসব ভেবেই গোলপাকিয়ে যাচ্ছে আহানের। কিছুক্ষণের মধ্যেই গাড়ি আহানের বাসার সামনে এসে থামে। বাসায় ঢুকেই দেখে আহাদ আহমেদ ড্রয়িং রুমে বসে পেপার পড়ছে। চাচ্ছু শরণ কোথায়? ওকে আজ দেখলাম না যে। আহান, শরণকে কয়েক মাসের ছুটি দিয়ে দিয়েছি। মেয়েটা তো এতদিন অনেক খাটাখাটনি করল, এর মধ্যে তুমি ওকে ডিস্টার্ব করো, তাই আমার মনে হলো ওর এবার বিশ্রামের প্রয়োজন। আহাদ আহমেদ। আহান ওর চাচ্চুর কোনো উত্তর দিল না। কারণ কথাটা শুনে আহানের মাথা প্রচণ্ড রকমের গরম হয়ে গিয়েছে। কথা বলতে গিয়ে কি থেকে কি বলে দেয়, এর চেয়ে ভালো চুপ করেই থাকুক। আহান উপরে ওর রুমে চলে গেল। কথা তুই পেকিং করা শুরু দে। সকালে কিন্তু এত টাইম পাবো না বুঝলি? শরণ, হুম এখনই শুরু করছি। কথা
কিছুক্ষণ বাদেই শরণের ফোন বেজে উঠল। শরণ ফোন রিসিভ করল না, কেটে গেল। আবারও ফোন আসলো। কিরে শরণ, ফোনটা রিসিভ কর, দেখ কে কল দিল। কথা, ওই হনুমানটা ফোন দিয়েছে, তুই এখনই বলবি রিসিভ করতে ফোন। আমি না সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছি উনার প্রতি। একজন মানুষকে কত রকমভাবে ঝালানো যায় সেটা মনে হয় তার কাছেই শুধু জানা যাবে। শরণ। এরপর ফোন 2 বার বেজে কেটে গেল। আবারও ফোন আসলো। এবার শরণ বিরক্ত হয়ে বাধ্য হয়ে ফোন রিসিভ করল। হ্যালো শরণ, 2 গালে চড় পড়লে তুমি ঠিক হবা, ফোন রিসিভ করছিলে না কেন? আমার ফোন রিসিভ না করার সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ আহান, আমার ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। শরণ। শরণ আহানের ভয়ে শুনে কাঁপছে। যেরকম ধমক দিয়ে আহান কথা বলছে। তুমি আমাকেও বুঝতে পারো না, আমার ফোন আসলে সেটা বুঝো না। প্লিজ বলবা তুমি আসলে তুমি কি বুঝো? মানুষকে কিভাবে হার্ট করা যায়, তাকে টেনশনে রাখা যায়, সেটাই শুধু বুঝো। আহান। হঠাৎ আহানের এরকম রিয়েক্টের কারণ বুঝে উঠতে পারছে না শরণ। আচ্ছা আমি ভুলটা কি করলাম, এভাবে ধমকাচ্ছেন কেন? শরণ। না তুমি ভুল করনি, ভুল করেছি আমি, ফোন রাখো। আহান। কেটে দিল ফোন আহান। আহানের রাগ আজ উচ্চ পর্যায়ে চলে গেছে। ঝড় তুফান আসার সম্ভাবনা রয়েছে। কিরে শরণ, মুখটা অমন পেঁচার মতো করে রেখেছিস কেন? কথা, খাটাসটা আমাকে শুধু শুধু ঝাড়ল। শরণ, তুই ফোনটা রিসিভ করলি না কেন প্রথমে? আর উনি হয়তো আন্দাজ করতে পেরেছে যে তুই ছুটি নিয়েছিস, তাই হয়তো সেই রাগ তোর উপর ঝাড়ল। কথা, হতে পারে। শরণ। পরের দিন সকালে আহান অফিসের জন্য রেডি হচ্ছে। ওর রুমে আহাদ আহমেদ আসল। গুড মর্নিং চাচ্চু। আহান। গুড মর্নিং আহাদ আহমেদ, জরুরি কথা বলতে এলাম, যদি কথাটা রাখো খুশি হব। আহাদ আহমেদ। কি কথা চাচ্চু, বলে ফেলো। আহান। আজ আমরা মেয়ে দেখতে যাব, মানে তোমার জন্য পাত্রী দেখতে যাব, তাই অফিসে আজ যাওয়ার দরকার নেই। আহাদ আহমেদ। আহান কথা শুনে থ হয়ে রইল। চাচ্চু তুমি প্রতিবার আমাকে শকর দাও কেন বলো তো? আমি তো বলেছি যে আমি এখন বিয়ে করব না, আর করলে শরণকেই করব। আহান। আমি যেটা বললাম সেটাই হবে, কথাটা মাথায় রেখো। আহাদ আহমেদ চলে গেল। আহান মেজাজ ঠান্ডা রাখতে পারল না। যদি দরকার হয় শরণকে তুলে নিয়ে বিয়ে করবে তবে তাই করবে, তবু ওকে শরণকেই লাগবে। ওইদিকে মা, তুমি আগে বলবা না? ধ্যাত আচ্ছা, আর মানুষ নেই বাসায়, শরণ আর আমাকেই আসতে হবে। কথা, তুই আর ও আসবে ব্যাস, আর আমি কিছু শুনতে চাই না। দুপুরের মধ্যে বাসায় এসে পড়বি। কথার মা। কথা মুখ ফুলিয়ে বসে রইল। শরণ শাওয়ার নিয়ে বের হয়ে দেখে কথা মুখ ফুলিয়ে বসে আছে। কিরে আমার কথামনির কি হয়েছে? মুড অফ কেন? শরণ, আমাদের ঘুরতে যাওয়ার প্লেন ক্যান্সেল ইয়ার। কথা, কেন কি হলো আবার তোর? সব তো ঠিকই ছিল শরণ, সব তো ঠিকই ছিল জানি, কিন্তু আম্মুই তো ফোন দিয়ে ঝামেল লাগালো। কথা, আহান ড্রাইভ করছে আর ভাবছে শরণ আজ আসলো না কেন, কোথায় গেল ও, সত্যিই আবার চলে গেল না তো? এসব ভেবেই গোলপাকিয়ে যাচ্ছে আহানের। কিছুক্ষণের মধ্যেই গাড়ি আহানের বাসার সামনে এসে থামে। বাসায় ঢুকেই দেখে আহাদ আহমেদ ড্রয়িং রুমে বসে পেপার পড়ছে। চাচ্ছু শরণ কোথায়? ওকে আজ দেখলাম না যে। আহান, শরণকে কয়েক মাসের ছুটি দিয়ে দিয়েছি। মেয়েটা তো এতদিন অনেক খাটাখাটনি করল, এর মধ্যে তুমি ওকে ডিস্টার্ব করো, তাই আমার মনে হলো ওর এবার বিশ্রামের প্রয়োজন।
আহাদ আহমেদ। আহান ওর চাচ্চুর কোনো উত্তর দিল না, কারণ কথাটা শুনে আহানের মাথা প্রচণ্ড রকমের গরম হয়ে গিয়েছে। কথা বলতে গিয়ে কি থেকে কি বলে দেয়, এর চেয়ে ভালো চুপ করেই থাকুক। আহান উপরে ওর রুমে চলে গেল। কথা তুই পেকিং করা শুরু দে, সকালে কিন্তু এত টাইম পাবো না বুঝলি শরণ। এখনই শুরু করছি। কথা। কিছুক্ষণ বাদেই শরণের ফোন বেজে উঠল। শরণ ফোন রিসিভ করল না, কেটে গেল। আবারও ফোন আসলো। কিরে শরণ, ফোনটা রিসিভ কর, দেখ কে কল দিল। কথা। ওই হনুমানটা ফোন দিয়েছে, তুই এখনই বলবি রিসিভ করতে ফোন। আমি না সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছি উনার প্রতি। একজন মানুষকে কত রকমভাবে ঝালানো যায় সেটা মনে হয় তার কাছেই শুধু জানা যাবে। শরণ। এরপর ফোন 2 বার বেজে কেটে গেল। আবারও ফোন আসলো। এবার শরণ বিরক্ত হয়ে বাধ্য হয়ে ফোন রিসিভ করল। হ্যালো শরণ। 2 গালে চড় পড়লে তুমি ঠিক হবা, ফোন রিসিভ করছিলে না কেন? আমার ফোন রিসিভ না করার সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ আহান, আমার ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। শরণ। শরণ আহানের ভয়েস শুনে কাঁপছে। যেরকম ধমক দিয়ে আহান কথা বলছে। তুমি আমাকেও বুঝতে পারো না, আমার ফোন আসলে সেটা বুঝো না। প্লিজ বলবা তুমি আসলে তুমি কি বুঝো? মানুষকে কিভাবে হার্ট করা যায়, তাকে টেনশনে রাখা যায়, সেটাই শুধু বুঝো। আহান। হঠাৎ আহানের এরকম রিয়েক্টের কারণ বুঝে উঠতে পারছে না শরণ। আচ্ছা আমি ভুলটা কি করলাম, এভাবে ধমকাচ্ছেন কেন? শরণ। না তুমি ভুল করনি, ভুল করেছি আমি, ফোন রাখো। আহান। কেটে দিল ফোন আহান। আহানের রাগ আজ উচ্চ পর্যায়ে চলে গেছে। ঝড় তুফান আসার সম্ভাবনা রয়েছে। কিরে শরণ, মুখটা অমন পেঁচার মতো করে রেখেছিস কেন? কথা। খাটাসটা আমাকে শুধু শুধু ঝাড়ল। শরণ। তুই ফোনটা রিসিভ করলি না কেন প্রথমে? আর উনি হয়তো আন্দাজ করতে পেরেছে যে তুই ছুটি নিয়েছিস, তাই হয়তো সেই রাগ তোর উপর ঝাড়ল। কথা। হতে পারে শরণ। পরের দিন সকালে আহান অফিসের জন্য রেডি হচ্ছে। ওর রুমে আহাদ আহমেদ আসল। গুড মর্নিং চাচ্চু। আহান। গুড মর্নিং আহাদ আহমেদ। জরুরি কথা বলতে এলাম, যদি কথাটা রাখো খুশি হব। আহাদ আহমেদ। কি কথা চাচ্চু, বলে ফেলো। আহান। আজ আমরা মেয়ে দেখতে যাব, মানে তোমার জন্য পাত্রী দেখতে যাব, তাই অফিসে আজ যাওয়ার দরকার নেই। আহাদ আহমেদ। আহান কথা শুনে থ হয়ে রইল। চাচ্চু তুমি প্রতিবার আমাকে শকর দাও কেন বলো তো? আমি তো বলেছি যে আমি এখন বিয়ে করব না, আর করলে শরণকেই করব। আহান। আমি যেটা বললাম সেটাই হবে, কথাটা মাথায় রেখো। আহাদ আহমেদ চলে গেল। আহান মেজাজ ঠান্ডা রাখতে পারল না। যদি দরকার হয় শরণকে তুলে নিয়ে বিয়ে করবে তবে তাই করবে, তবু ওকে শরণকেই লাগবে। ওইদিকে মা, তুমি আগে বলবা না? ধ্যাত আচ্ছা, আর মানুষ নেই বাসায়, শরণ আর আমাকেই আসতে হবে। কথা। তুই আর ও আসবে ব্যাস, আর আমি কিছু শুনতে চাই না। দুপুরের মধ্যে বাসায় এসে পড়বি। কথার মা। কথা মুখ ফুলিয়ে বসে রইল। শরণ শাওয়ার নিয়ে বের হয়ে দেখে কথা মুখ ফুলিয়ে বসে আছে। কিরে আমার কথামনির কি হয়েছে? মুড অফ কেন? শরণ। আমাদের ঘুরতে যাওয়ার প্লেন ক্যান্সেল। ইয়ার কথা। কেন, কি হলো আবার তোর? সব তো ঠিকই ছিল শরণ। সব তো ঠিকই ছিল জানি, কিন্তু আম্মুই তো ফোন দিয়ে ঝামেল লাগালো। কথা। চলবে।